সিস্টেম একটু দেখে নাও নোটসটা। কারেন্সি সিস্টেমের নিচে লেখা আছে মানি সাপ্লাই অ্যান্ড মনিটারি এগ্রিগেটস। তো মানি সাপ্লাই বলতে যেটা বোঝাই, যেটা মার্কেটে সার্কুলেট হয়। তোমরা আরবিআইয়ের ফাংশন যখন পড়বে তখন বুঝতে পারবে, যে পড়েছো কিনা মনে পড়ছে না, যে কিছু টাকা আরবিআইতে রেখে দিতে হয় পাকাপাকিভাবে, সেটা ব্যাংক ইউজ করতে পারে না। ব্যাংকের কাছেও কিছু টাকা রেখে দিতে হয়, যে টাকাগুলো জমা পড়ে তার কিছু টাকা আরবিআইতে কেটে জমা রাখতে হয়, কিছু টাকা নিজের কাছে রাখতে হয়। সেগুলো বাদ দিয়ে বাকি টাকাটা ব্যাংক তার প্রয়োজন মতো অপরকে লোন দিয়ে একটা ইনকামের রাস্তা করতে পারে। তো এই যে টাকাগুলো রিজার্ভ থেকে যাচ্ছে, এগুলো ব্যবহার হচ্ছে না, তো এগুলো মানি সাপ্লাই আসবে না। যে টাকাগুলো বাজারে আসে সেগুলো মানি সাপ্লাইয়ের মধ্যে পড়ে। তো এখানে মানি সাপ্লাই একটা নতুন টার্ম আছে, এটা প্রথমে লেখা আছে দেখো, যে মানি সাপ্লাই ইজ দ্যাট পার্ট অফ দিস টোটাল স্টক অফ মানি। টোটাল স্টক অফ মানি বলতে দেশের মধ্যে যত টাকা রয়েছে, দেশের মধ্যে যত টাকা আছে সেটা হচ্ছে টোটাল স্টক অফ মানি। তো তার একটা পার্ট হচ্ছে মানি সাপ্লাই, হুইচ ইজ উইথ পাবলিক, মানে যেটা সাধারণ মানুষের কাছে আছে। সাধারণ মানুষের কাছে বলতে কিন্তু ব্যাংকেও বোঝাবে, তার কারণ হচ্ছে ব্যাংকের কাছে যে টাকাটা সেটা তো ব্যাংকের নিজস্ব নয়। অর্থাৎ পাবলিক বলতে এখানে পাবলিকের কাছে নগদ যেটা রয়েছে সেটা, প্লাস হচ্ছে পাবলিকের যে টাকাটা ব্যাংকে জমা রেখেছে সেটা কিন্তু পাবলিকেরই ধরা হচ্ছে। মানে এখানে সরকারের কাছে যে টাকাটা রিজার্ভ আছে বা আরবিআইতে যে রিজার্ভ আছে সেটা বাদ দেওয়া হচ্ছে। এখানে লেখা আছে বাই পাবলিক। পাবলিক বলতে আমরা কি বুঝি? উই রিফার টু দ্য হাউস হোল্ডস, মানে বাড়ি, ফার্মস, কোনো একটা কোম্পানি হতে পারে, লোকাল অথরিটি, লোকাল যে অথরিটি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির মধ্যে পড়বে, কোম্পানি এটসেট্রা। দাস এইভাবে পাবলিক মানি ডাজ নট ইনক্লুড দ্য মানি। পাবলিক মানির মধ্যে এই টাকাগুলো নেই, ডাজ নট ইনক্লুড নেই এই টাকাগুলো। কোন টাকাগুলো? যেটা হেল্ড বাই দ্য গভর্নমেন্ট, যেটা সরকারের কাছে আছে, অ্যান্ড দ্য মানি, সেই টাকাটা হেল্ড অ্যাজ সিআরআর উইথ আরবিআই। সিআরআর এটা তোমরা আরবিআইয়ের ফাংশনে জানতে পারবে, যে আমরা যে টাকাটা আরবিআইতে, আমরা যে টাকাটা ব্যাংকে রাখি তার একটা অংশ আরবিআইতে জমা রাখতে হয়, সেটা সিআরআর। আর একটা অংশ ব্যাংক নিজের কাছে আলাদা করে রেখে দেয়, আরবিআই নির্দেশ, সেটা খরচ করতে পারবে না, সেটা হচ্ছে এসএলআর। এটা ডিটেলস পরে ডিসকাশন হবে। সিআরআর বলতে বলেই দিই যে 100 টাকা জমা দিলে বর্তমান রেট অনুযায়ী 4 টাকা আরবিআইকে জমা করতে হবে। অর্থাৎ পড়ে থাকলো 96 টাকা, তার মধ্যে প্রায় 20 টাকা নিজের কাছে আলাদা রাখতে হবে। তো এই 4 টাকাটা সিআরআর, আর 20 টাকাটা প্রায়, এটা 18 পয়েন্ট সামথিং আছে। তো এই 20 টাকাটা ব্যাংক নিজের কাছে আলাদা করে রাখবে, এটা খরচ করতে পারবে না, ওটা ফিউচার সিকিউরিটির জন্য রাখতে হয়। তো এই 20 টাকা 4 টাকা চলে গেল, হাতে পড়ে থাকলো 76 সম্ভবত। এই টাকাটা ব্যাংক তখন একটা ইনকাম করতে পারে লোন টোন দিয়ে। তো 4 টাকাটা সিআরআর আর এই 20 টাকাটা হচ্ছে এসএলআর। তো দেমসেলভস সিআরআর, কেন সিআরআর উইথ আরবিআই লেখা রয়েছে, মানে সিআরআরটা আরবিআইকে জমা করতে হয় এবং এসএলআরটা দেমসেল মানে নিজেদের কাছে রাখতে, দেমসেলভ লেখা আছে বাই কমার্শিয়াল ব্যাংকগুলো। তো এটা বলছে যে পাবলিক মানি ডাজ নট ইনক্লুড, পাবলিক মানির মধ্যে এই টাকাগুলো নেই। কোনগুলো? গভর্নমেন্টের কাছে যে টাকা এবং যে টাকাগুলো এই সিআরআর এবং এসএলআর হিসেবে থাকে। দ্য রিজন অফ এক্সক্লুডিং দ্য অ্যাবভ টু ক্যাটেগরি, উপরে যে দুটো ক্যাটাগরি বলা হলো এক্সক্লুড মানে নাই, পাবলিক মানির মধ্যে নাই। কেন নাই? ফ্রম মানি সাপ্লাই বলা ভালো, কারণ মানি সাপ্লাইটাই পাবলিকের কাছে থাকে। মানি সাপ্লাইয়ের মধ্যে এই দুটো ক্যাটাগরি, গভর্নমেন্টের কাছে যেটা থাকছে আর সিআরআর এসএলআর হিসেবে যেটা থাকছে, এই দুটো ক্যাটাগরি এক্সক্লুডিং করা রয়েছে। কেন রয়েছে? ইজ দ্যাট দিস মানি হেল্ড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড আরবিআই, এই আরবিআইয়ের কাছে যে টাকা থাকছে সিআরআর বা কমার্শিয়াল ব্যাংক এবং গভর্নমেন্টের কাছে টাকাটা থাকছে, ইজ আউট অফ সার্কুলেশন। এটা বাজারে কিন্তু আসে না, এটা থেকেই যায়। যেহেতু বাজারে আসে না মানে ওটা টাকার কোনো সাপ্লাই হয় না, সেই কারণে ওটা মানি সাপ্লাই থেকে বাইরে রাখা হয়েছে, এক্সক্লুডিং। এটা হচ্ছে রিজন অফ এক্সক্লুডিং। আশা করছি বোঝা যাচ্ছে, চেষ্টা করো, পরবর্তীতে তখন আরও ভালোভাবে বলা হবে। তো দাস উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা এটা একটা সিদ্ধান্তে আসতে পারি যে দ্য মানি ইন সার্কুলেশন, যে টাকাটা সার্কুলেট হয় আর কি, ব্যাংক থেকে, বাজার থেকে সাধারণ মানুষ, এই যে আবার যে সাধারণ মানুষ টু ব্যাংক বাজারে সার্কুলেট হয়, সেটা হচ্ছে মানি সাপ্লাই। কনসেপ্টস অফ মানি সাপ্লাই, মানি সাপ্লাইয়ের অপর নাম কিন্তু মনিটারি এগ্রিগেটস। তো দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই,
চার ধরনের মানি সাপ্লাইয়ের কনসেপ্ট নিয়ে আসছে। ক্যালকুলেট দ্য 4 কনসেপ্টস অফ মানি সাপ্লাই ইন ইন্ডিয়া। তো এদেরকে একসাথে বলা হয় মানিটারি এগ্রিগেটস। যে চার ধরনের কনসেপ্ট, যেটা আমি ছোট্ট অডিওতে বলেছিলাম, M1, M2, M3, M4 এর চার ধরনের যে কনসেপ্ট, এটাকে একত্রে কি বলা হয়? মানিটারি এগ্রিগেটস অর মানি স্টক মেজার্স। দেয়ার অ্যাজ ফলোজ। মানে নিচে এবার M1 গুলো ডিসকাশন ডিটেলসে করা আছে, একটু দেখে নাও, ধারণা তোমাদের অল্প আছে। M1 এর অপর নাম ন্যারো মানি। এটা পরীক্ষা সরাসরি প্রশ্ন দেয় যে নিম্নলিখিত কোনটি ন্যারো মানি, অথবা নিম্নলিখিত কোনটি ব্রড মানি। শুধু M1 ন্যারো মানি, M3 ব্রড মানি জানলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এবার M1 কি নিয়ে গঠিত, কম্পোজিশনটা জানা দরকার। এটা পরীক্ষাতে থাকে যে নিম্নলিখিত কোনগুলি নিয়ে M1 গঠিত। তো ন্যারো মানি ডিটেলস একটু দেখে নাও। অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, যে কোনো সময়, মনে করো এই মুহূর্তে তোমার কাছে কত টাকা আছে যেটা তুমি ইউজ করতে পারো। দ্য মানি হেল্ড উইথ দ্য পাবলিক। এই মুহূর্তে বা যে কোনো মুহূর্তে মানি যেটা পাবলিকের কাছে থাকে, সব থেকে দুটো লিকুইড কম্পোনেন্ট আছে। আচ্ছা, লিকুইড মানি বা লিকুইডিটি, মানির লিকুইডিটি কি এটা একটু বলে দিচ্ছি যে হোয়াট ইজ লিকুইডিটি অফ মানি। যাকে যত সহজে ক্যাশে পরিণত করা যায় তার লিকুইডিটি তত বেশি। যাকে যত সহজে ক্যাশে পরিণত করা যায় তার লিকুইডিটি সব থেকে বেশি। ধরো একটা জমি আছে তোমার, তাহলে এখন তোমার টাকা প্রয়োজন পড়লো, এখন জমি ক্রেতা খুঁজতে হবে, অনেক ঝামেলা। কিন্তু তোমার ব্যাংকে টাকা আছে, তুমি গিয়ে তুলে নিয়ে চলে এলে, এটিএম থেকেও তোলা যাবে। তাহলে কি, জমি একটা সম্পদ, সোনা একটা সম্পদ, কিন্তু যে নগদ টাকা যদি থাকে সেটা আরও, যে তোমাকে ব্যাংকেও যেতে হবে না। অর্থাৎ সব থেকে লিকুইডিটি বেশি কার? নগদ টাকা লিকুইডিটি সব থেকে বেশি, কারণ ওটা অলরেডি ক্যাশে পরিণত হয়ে আছে। এরপরে সেভিংস অ্যাকাউন্ট আসবে। ফিক্সড ডিপোজিট যদি ধরো, তার লিকুইডিটি কিন্তু অনেকটা কম, কারণ ওটা সে ম্যাচুরিটি অবধি ওয়েট করতে হবে। তা না হলে এক্সেপশনাল কেসে ওটা তোলা যায়, অনেক কিছু ক্ষতি করে আর কি। যাই হোক, তো যত রকম সম্পত্তি হয়, ফিনান্সিয়াল অ্যাসেট বলতে এটা জমিও ফিনান্সিয়াল অ্যাসেট, সোনাও ফিনান্সিয়াল অ্যাসেট, কিন্তু সব থেকে লিকুইড মোস্ট কম্পোনেন্ট দুটো, একটা হচ্ছে নগদ এবং একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই মোস্ট লিকুইড কম্পোনেন্টটাকে কিন্তু বলা আছে M1 বা ন্যারো মানি। তো ফার্স্ট লাইনটা আর একটু দেখে নাও, যে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, যে কোনো মুহূর্তে, দ্য মানি হেল্ড উইথ দ্য পাবলিক হ্যাজ টু মোস্ট লিকুইড কম্পোনেন্ট। সব থেকে দুটি লিকুইড কম্পোনেন্ট থাকে। এক হচ্ছে কারেন্সি কম্পোনেন্ট, দুই হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট কম্পোনেন্ট। কারেন্সি কম্পোনেন্ট কোনটা? দিস কনসিস্ট অফ অল দ্য কয়েন্স অ্যান্ড নোটস ইন দ্য সার্কুলেশন। মানে যত কয়েন বলতে মুদ্রা এবং নোট, মানে নগদ টাকা, নগদ এবং মুদ্রা যেগুলো থাকে সেটাকেই বলা হচ্ছে কারেন্সি কম্পোনেন্ট। ডিম্যান্ড ডিপোজিট কোনটা? ডিম্যান্ড ডিপোজিট বলতে এক কথায় সেভিংস অ্যাকাউন্ট। ডিম্যান্ড কেন বলা হয়? তোমার যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে রেখেছো, সেটা তুমি যে কোনো মুহূর্তেই ব্যাংকের কাছে ডিম্যান্ড করতে পারো। ব্যাংক তোমাকে বলতে পারে না যে আজ দিতে পারবো না, কাল এসো। এটা দেউলিয়া হলে সেটা আলাদা বিষয়, নর্মাল ক্ষেত্রে কিন্তু বলতে পারে না। তো সবসময় তোমার একটা সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিট, তার উপর তোমার একটা ডিম্যান্ড থেকে যাচ্ছে, যে কারণে এটা তোমার সাপেক্ষে বলা হবে বা কাস্টমারের সাপেক্ষে বলা হবে ডিম্যান্ড ডিপোজিট। আবার বিপরীত দিক থেকে ব্যাংকের কাছে সেটা একটা লায়াবিলিটি, যে টাকাটা আমাকে, বাজেটে সম্ভবত লায়াবিলিটি একটু কনসেপ্ট এসছে, যে টাকাটা আমাকে ফেরত দিতে হবে। তো তোমার ক্ষেত্রে ডিম্যান্ড ডিপোজিট, আর ব্যাংকের ক্ষেত্রে সেটা কি? ব্যাংকের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিম্যান্ড লায়াবিলিটি। খেয়াল রাখবে, কেননা এই লায়াবিলিটি, ডিম্যান্ড লায়াবিলিটিতে পরবর্তীতে একটু প্রয়োজন পড়বে। তো ডিম্যান্ড ডিপোজিট কম্পোনেন্ট ইজ দ্য মানি অফ দ্য জেনারেল পাবলিক, সাধারণ মানুষের টাকা, উইথ দ্য ব্যাংক, যেটা ব্যাংকে থাকে, হুইচ ক্যান বি উইথড্রন, যেটা তোলা যেতে পারে, বাই দেম ইউজিং চেকের মাধ্যমে তোলা যেতে পারে, উইথড্রল একটা ফর্ম ফিল আপ করে তোলা যেতে পারে, অ্যান্ড এটিএম এর মাধ্যমে তো সবসময় তোলা যেতে পারে। তো অ্যাবভ টু কম্পোনেন্টস, এই যে উপরে দুটো কম্পোনেন্ট বলা হলো, নগদ এবং সেভিংস, কারেন্সি কম্পোনেন্ট মানে নগদ টাকা, ক্যাশ কয়েন, অ্যান্ড ডিম্যান্ড ডিপোজিট অর্থাৎ সেভিংস ডিপোজিট কম্পোনেন্ট অফ দ্য পাবলিক মানি, যে দুটি কম্পোনেন্ট ইজ কল্ড ন্যারো মানি, এবং ইজ ডিনোটেড বাই দ্য আরবিআই এটাকে টার্ম দিয়েছে M1 দাস। এইভাবে M1 সমান আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি? কারেন্সি উইথ দ্য পাবলিক, মানুষের কাছে যে টাকা রয়েছে, অ্যান্ড ডিম্যান্ড ডিপোজিটস অফ পাবলিক ইন ব্যাংকস, মানুষেরই টাকা যেটা ব্যাংকে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট হিসেবে, যেটাকে আমি বললাম ডিম্যান্ড ডিপোজিট বলা হয়। আচ্ছা, এবার M1 থেকে আমরা M2 কি করে পাবো একটু মনে করো। বলা হয়েছিল হোয়েন এ থার্ড কম্পোনেন্ট,
পোস্ট অফিস সেভিংসের ডিপোজিটটা যদি M1 এর সাথে অ্যাড করা হয় তখন হয়ে যায় M2, অর্থাৎ M2 সমান M1 প্লাস পোস্ট অফিস সেভিংস। মনে রাখবে অনেক আগে গ্রামে এত ব্যাংকের শাখা ছিল না, তখন মানুষের পোস্ট অফিসেই কিন্তু অ্যাকাউন্ট থাকতো। এখন কিন্তু আছে, কিন্তু খুব নগণ্য। তাই M2 বা M4 যেখানে পোস্ট অফিস যুক্ত, এই দুটোর খুব একটা এখন প্রচলন নয়, M1 M3 প্রচলনই বেশি খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে M3 ব্রড মানি। তো এটা M1 এর সাথে পোস্ট অফিসটা তো হবে না, M1 এর সাথে একটা জিনিস যোগ হবে, বলা হয়েছিল ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিট যোগ হলে কিন্তু সেটা হয়ে যায় M3, এর অপর নাম ব্রড মানি। এখানেও একটু বলে দিই যে যেমন সেভিংস ডিপোজিটকে বলা হলো ডিমান্ড ডিপোজিট, তেমনি ফিক্সড ডিপোজিটকে কি বলা হবে, যেহেতু একটা টাইমের পর ম্যাচুরিটি হবে তারপর পাবে, তাই এটাকে টাইম ডিপোজিট বলা হয়। আর ব্যাংকের ক্ষেত্রে কি বলা হবে, ওটা ডিমান্ড ডিপোজিট, ব্যাংকের ক্ষেত্রে ডিমান্ড লায়াবিলিটি ছিল, এটা কাস্টমারের ক্ষেত্রে টাইম ডিপোজিট, তাহলে ব্যাংকের ক্ষেত্রে কী হবে, লায়াবিলিটি, টাইম লায়াবিলিটি। একটা টার্ম আমি বলে রাখছি, সেটা পরবর্তীতে কাজে লাগবে। এই যে ব্যাংকের কাছে টোটাল যে টাকাটা থাকে সেটা হচ্ছে টোটাল ডিমান্ড লায়াবিলিটি এবং টাইম লায়াবিলিটি, যেটাকে নেট দিয়ে বলা হয়, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, যার শর্টকাট করে দ্বারা NDTL। এটা পরবর্তীতে খুব কাজে লাগবে, একটু বলে রাখলাম, আবার পরে বলা হবে। তো ব্রড মানির নিচে একটু লাইন বাই লাইন দেখে নাও। টাইম ডিপোজিটস হ্যাভ এ ফিক্সড ম্যাচুরিটি, এটা সবাই জানো। ফিক্সড টাইম ডিপোজিট বলতে কিন্তু ফিক্সড ডিপোজিট, ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড আছে এবং হ্যান্ডস তাই ক্যান নট বি উইথড্রন, এটা তোলা যেতে পারে না বিফোর এক্সপায়ারি অফ দিস পিরিয়ড। 5 বছরের হলে 5 বছর না হলে কিন্তু তোলা যেতে পারে না। হোয়েন উই অ্যাড দ্য টাইম ডিপোজিটস ইন্টু দ্য ন্যারো মানি, টাইম ডিপোজিটটাকে ন্যারো মানিতে অ্যাড করে দিলেই উই গেট দ্য ব্রড মানি, আমরা ব্রড মানিটা পেয়ে যাই, হুইচ ইজ ডিনোটেড বাই M3। এটাকে RBI M3 দ্বারা ডিনোট করেছে। অর্থাৎ M3 সমান ইকুয়েশনটা কী হলো দেখে নাও, M3 সমান ন্যারো মানি প্লাস হচ্ছে টাইম ডিপোজিটস অফ পাবলিক উইথ ব্যাঙ্কস, মানুষের যেটা ফিক্সড ডিপোজিট ব্যাংকে করা থাকছে। উই নোট হেয়ার, আমরা এখানে বলতে পারি যে দ্য ব্রড মানি ডাজ নট ইনক্লুড দ্য ইন্টারব্যাংক ডিপোজিটস। ইন্টারব্যাংক ডিপোজিট বলতে এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে যদি জমা থাকছে, ইন্টারব্যাংক ডিপোজিট বলা হয়। এটা কিন্তু ব্রড মানিতে যোগ হবে না, খেয়াল রাখবে। সাথে যেটা এক্সপ্লেন করা আছে, ডিপোজিটস অফ ব্যাংকস উইথ RBI, বা ব্যাংকের অন্য ব্যাংকে তো থাকতে পারে, ব্যাংক RBI-তেও টাকা রাখতে পারে, তার উপর একটা ব্যাংক ইন্টারেস্ট পাই, যেটাকে রিভার্স রেপো রেট বলা হয়, সেটা পরে জানবে। তো এক ব্যাংক যখন আরেক ব্যাংকে, সেটা RBI হতে পারে, জমার সেই টাকা কিন্তু ব্রড মানিতে আসবে না। তাই বলা আছে ডাজ নট ইনক্লুড দ্য ইন্টার ব্যাংক ডিপোজিট সাচ এজ ডিপোজিটস অফ ব্যাংকস উইথ RBI অর আদার ব্যাংক, অন্য ব্যাংক। অ্যাট দ্য সেম টাইম কীভাবে টাইম ডিপোজিটস অফ পাবলিক উইথ অল ব্যাংকস, টাইম ডিপোজিটস মানে ফিক্সড ডিপোজিট পাবলিকের সমস্ত ব্যাংকে উইথ অল ব্যাংকস ইনক্লুডিং দ্য কোঅপারেটিভ ব্যাংক সহ আর ইনক্লুডেড ইন দ্য ব্রড মানি। কমার্শিয়াল ব্যাংকের টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট তো যোগ হবেই, কোঅপারেটিভ ব্যাংকেও যদি কারো ফিক্সড ডিপোজিট থাকে সেটাও কিন্তু M3 মধ্যে ধরা হবে। এবারে M4 সমান সেম জিনিস, M1 এর সাথে পোস্ট অফিস অ্যাকাউন্ট যোগ করলে M2 আর M3 এর সাথে পোস্ট অফিস অ্যাকাউন্ট যোগ করলে M4। লেখা আছে হোয়েন ইউ অ্যাড দ্য পোস্ট অফিস সেভিংস মানি অলসো ইন্টু দ্য M3, M3 এর সাথে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট যোগ করলে ইট বিকামস M4। বোথ M2 অ্যান্ড M4, এই দুটোই M2 অ্যান্ড M4 হুইচ ইনক্লুড দ্য পোস্ট অফিস সেভিংস। M2 এবং M4 দুটোতেই কিন্তু খেয়াল করে পোস্ট অফিস সেভিংস ইনক্লুড আছে উইথ ন্যারো মানি অ্যান্ড ব্রড মানি, মানে ন্যারো মানির সাথে পোস্ট অফিস অ্যাড হয়ে M2 আর ব্রড মানির সাথে পোস্ট অফিস অ্যাড হয়ে M4 রেসপেক্টিভলি। আর নাও এ ডেজ ইরিলেভেন্ট, এখন কিন্তু অপ্রাসঙ্গিক, কারণটা একটু বললাম আগে যে পোস্ট অফিস সেভিংস, পোস্ট অফিস অ্যাকাউন্ট এখন কিন্তু প্রায় নাই বললেই চলে। আগে এখন ব্যাংকের শাখা এত বেড়ে গেছে গ্রামে গঞ্জে বা বিভিন্ন সব জায়গায় যে আর সেরকম প্রয়োজন পড়ে না। তো এই পর্যন্ত পরীক্ষার জন্য আর কি ইম্পর্টেন্ট, M1 আর M3টা বেশি ইম্পর্টেন্ট। এরপর যে দু একটা টার্ম রয়েছে এটা খুব একটা BCS লেভেলে প্রয়োজন পড়ে না, তবু একটু জেনে রাখো দুটো টার্ম, রিজার্ভ মানি আর একটা মানি মাল্টিপ্লায়ার, দুটো টার্ম আছে। দেখো রিজার্ভ মানিটা কি, রিজার্ভ মানি বলতে দেশের সমস্ত টাকা, প্রথমে বলা হলো যে মানি সাপ্লাইটা কি, টোটাল স্টক অফ মানি একটা পার্ট যেটা সার্কুলেট হয়, তো সেই টোটাল স্টক অফ মানিটাকেই বলা হয় রিজার্ভ মানি। যত টাকা মানে যেটা মানি সাপ্লাই হচ্ছে সেটা, প্লাস হচ্ছে RBI-তে যেটা জমা থাকছে, SLR যেটা থাকছে, গভর্নমেন্টের কাছে যেটা থাকছে, সবগুলো অ্যাড করলে যেটা হচ্ছে সেটাকে রিজার্ভ মানি বলা হয়। দ্য আদার নেম অফ দ্য রিজার্ভ মানি কিন্তু অপর নামগুলো একটু খেয়াল করবে, প্রয়োজন পড়তে পারে। আর রিজার্ভ মানিকে কি দ্বারা ডিনোট করা হয়েছে চিহ্নিত, সেটা দেখো ব্র্যাকেটে M0 লেখা আছে, খেয়াল রাখবে। M0 বলতে কিন্তু সমস্ত টোটাল স্টক অফ মানি অফ অ্যান ইকোনমি অর অফ এ কান্ট্রি এটা বলা হচ্ছে।
তো আদার নেম অফ রিজার্ভ মানি, হাই পাওয়ার মানি অ্যান্ড অলসো মানিটারি বেস, এই দুটো নাম। যে রিজার্ভ মানি বা M0 এবং আরও দুটো নাম, হাই পাওয়ার মানি এবং মানিটারি বেস। খেয়াল রাখবে, রিজার্ভ মানি ইজ অল দ্য ক্যাশ ইন দ্য ইকোনমি। রিজার্ভ মানি হচ্ছে সমস্ত ক্যাশ যেটা ইকোনমিতে আছে এবং ডিনোটেড বাই M0 দ্বারা চিহ্নিত করা হয়। দিস ইজ দ্য ফলোইং কম্পোনেন্ট। সমস্ত টাকা তাহলে কী কী পড়বে একটু মিলিয়ে নাও। কারেন্সি উইথ দ্য পাবলিক, মানুষের কাছে যত টাকা, সেটা ক্যাশ কয়েন হতে পারে, সেভিংস হতে পারে, আচ্ছা ফিক্সড হতে পারে। আদার ডিপোজিটস উইথ দ্য আরবিআই বিভিন্নভাবে টাকা জমা থাকে, যেমন ব্যাংকের টাকা জমা থাকে আরবিআই, বা সিকিউরিটি বন্ড ও গভর্নমেন্টের এজেন্ট হয়ে আরবিআই সাধারণ মানুষের কাছে বিক্রি করে, সেভাবেও টাকা, যদিও সেটা সরকারের কাছে চলে যায়। তো যাই হোক, আদার ডিপোজিটস উইথ আরবিআই, খেয়াল রাখো। ক্যাশ রিজার্ভস অফ দ্য ব্যাংকস হেল্ড উইথ দেমসেলস, মানে নিজের কাছে টাকাটা রাখছে, সেই 100 টাকায় 20 টাকা বললাম, 18 সামথিং, রাউন্ড ফিগার 20 টাকা, সেটা ক্যাশ রিজার্ভ, এটা SLR। ক্যাশ রিজার্ভস অফ দ্য ব্যাংকস হেল্ড উইথ আরবিআই, ব্যাংকের যে টাকাটা আরবিআইয়ের কাছে থাকছে, তো এটা ক্যাশ রিজার্ভস অফ দ্য ব্যাংকস হেল্ড উইথ আরবিআই, মানে এটা CRR, মানে যে 4 টাকার 100 টাকায় 4 টাকা আরবিআইতে রাখতে হচ্ছে সেটা। তাহলে তার মানে কি সমস্ত টাকায় এক কথায়। M0 হলো এবার ফ্যাক্টরস অ্যাফেক্টিং মানি সাপ্লাই, যে এই যে মানি সাপ্লাই, যেটা বাজারে যে টাকাটা সার্কুলেট হচ্ছে, কোন কোন ফ্যাক্টরগুলো প্রভাবিত করবে, মানে কি হলে মানি সাপ্লাই বেড়ে যাবে, কি হলে কমে যাবে। দুটো জিনিস আছে, যে মানি সাপ্লাই ইজ অ্যাফেক্টেড মেনলি বাই 2 ফ্যাক্টরস, প্রধানত 2টি ফ্যাক্টর দ্বারা অ্যাফেক্ট হয়। সেই দুটো ফ্যাক্টর কি কি? একটা মানিটারি বেস অ্যান্ড আর একটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। তো মানি মাল্টিপ্লায়ারটা কি একটু দেখো। আচ্ছা, মানিটারি বেস মানে খেয়াল করছে, মানিটারি বেস বলতে কি? মানিটারি বেস বলতে দেখো, রিজার্ভ মানির অপর নাম বলা হয়েছিল হাই পাওয়ার মানি এবং মানিটারি বেস। রিজার্ভ মানির নিচে লাইনটা একবার দেখে নাও। তো মানিটারি বেস বলতে টোটাল মানি M0। তাহলে সেই টোটাল মানি যদি বাড়ে তাহলে মানি সাপ্লাই বাড়বে, তাহলে প্রভাবিত হচ্ছে। আর একটা মানি মাল্টিপ্লায়ার, এই টার্মটা একটু নিচে দেওয়া আছে। মানি মাল্টিপ্লায়ারটা কি? সেকেন্ড লাইন, যে মানি মাল্টিপ্লায়ার ইজ দ্য রেশিও, এটা একটা অনুপাত যেটা নিচে দেওয়া আছে দেখো, M1/RM আর M3/RM। তাহলে রেশিও কার অনুপাত? ন্যারো মানি অর ব্রড মানি, যে কোনো একটার সাপেক্ষে রিজার্ভ মানি মানে টোটাল মানির অনুপাত। ইকুয়েশনটা দেখে ভালো বুঝতে পারবে। M মানে এটা মানি মাল্টিপ্লায়ার স্মল m, M1 মানে ন্যারো মানি বাই RM, RM বলতে রিজার্ভ মানি বাই M0, আর M3/RM। তা রিজার্ভ মানির সাথে M1 এর অনুপাত অথবা রিজার্ভ মানির সাথে M3 এর অনুপাতকে কিন্তু মানি মাল্টিপ্লায়ার বলা হচ্ছে। তাহলে এটা M হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। থার্ড লাইনে যেটা নিচে লেখা আছে, ফ্রম দ্য অ্যাবাভ উই নোট দ্যাট, আমরা এই যে ইকুয়েশন থেকে কি পাই? কোনাকুনি গুণ করো স্মল m ইন্টু RM। M1 সমান আমরা কি পাই? কোনাকুনি গুণ করলে স্মল m ইন্টু RM। M3 সমানও পাই স্মল m ইন্টু RM। অর্থাৎ মানি মাল্টিপ্লায়ারকে যদি আমরা রিজার্ভ মানিতে গুণ করি তাহলেই কিন্তু M1 অথবা M3 পাবো। এটা যতটা পারছো জেনে রাখার চেষ্টা করো, খুব একটা কাজে নাও লাগতে পারে। তো ফ্রম দ্য অ্যাবাভ উই নোট দ্যাট সাপ্লাই অফ মানি ইজ প্রোডাক্ট, মানে গুণফল অফ মানি মাল্টিপ্লাই স্মল m অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ হাই পাওয়ার মানি। হাই পাওয়ার মানি বলতে সে রিজার্ভ মানি অর দ্য রিজার্ভ মানি। এ হচ্ছে টোটাল নোটস। এরপরে সম্ভবত একটা MCQ দেওয়া আছে, তোমরা এটা শুনে নিয়ে এবং PDFটা নিজের মতো পড়ে নিয়ে MCQটা একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করছি পরীক্ষার মতো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।